দুইটা কাঞ্চন দিয়েন তো ভাই। চিকেন বল কত করে? এটা চিকেন বল না? এটা একটু আধটু নড়ে, ব্যালেন্স করে হাঁটতে হয়। অনেক কিছুই তো আছে কাকা আপনার দোকানে। এই মালাগুলো কত করে কাকা? মাইন্ড রিফ্রেশমেন্ট করার মতো একটা জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ঘুরতে যাব ঢাকার খুব কাছেই কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের আধার জিন্দা পার্কে। কিভাবে যাব, খরচ কত সহ সব তথ্য থাকবে আজকের ভিডিওতে। না টেনে পুরো ভিডিও দেখলে মনে হবে নিজেই ঘুরে এলেন কল্পনায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, শুরু করি আজকের ভিডিও। আমরা যাচ্ছি ঢাকার গুলশান 2 থেকে সকাল 11টা 30 মিনিটে সিএনজি নিয়ে চলে এলাম কুড়িল বিশ্ব রোড। ঢাকার যেখান থেকেই যেতে চান কুড়িল বিশ্ব রোড আসবেন। যদি বাসে চড়ে যেতে চান এখান থেকে বিআরটিসি বাসে যাবেন কাঞ্চন। দুইটা কাঞ্চন দিয়েন তো ভাই। দুইটা কাঞ্চন ব্রিজ। আমরা বিআরটিসি কাউন্টার থেকে দুইটা টিকিট কাটলাম। 40 টাকা করে দুইটা টিকিট, 80 টাকা। কাঞ্চনের উদ্দেশ্যে কুড়িল থেকে এই বিআরটিসি গাড়িগুলো ছেড়ে যাবে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা শেষে আমরা গাড়িতে উঠে বসলাম, অপেক্ষা করছি গাড়ি ছাড়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে এবং আমরা যাত্রা করেছি কাঞ্চনের উদ্দেশ্যে। অবশেষে প্রায় 20 মিনিট বাস জার্নি শেষে আমরা কাঞ্চন এসে নামলাম। এখানে দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড, অটো রিক্সাগুলো এখানে দাঁড়িয়ে আছে জিন্দা পার্ক যাওয়ার জন্য। সহযাত্রী এক বড় ভাইকে অটো রিক্সা রিজার্ভ করার দায়িত্ব দিয়ে আশপাশটা একটু দেখছি। কাঞ্চন থেকে জিন্দা পার্ক যাওয়ার জন্য অটোরিকশা রিজার্ভ হলো 120 টাকায়। এখান থেকে জনপ্রতি জিন্দা পার্ক যাওয়ার অটোরিকশা ভাড়া 30 টাকা। আমরা 120 টাকা দিয়ে অটোরিকশাটা রিজার্ভ করে নিয়েছি, চললাম জিন্দা পার্কের পথে। অটোরিকশায় প্রায় 10 মিনিট সময় লাগলো জিন্দা পার্ক পৌঁছতে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ি পার্ক করতে পারবেন। এরপরে টিকিট কাটার পালা। টিকিট কাউন্টারে এগিয়ে গেলাম, জানতে পারলাম শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন টিকিটের প্রাইস 150 টাকা পার পারসন। এছাড়া অন্যান্য দিনগুলোতে 100 টাকায় পাওয়া যায় জনপ্রতি টিকিট। টিকিট কাটা শেষ, এখন আমরা এই গেট দিয়ে জিন্দা পার্কে ইন করবো। টিকিট হাতে রাখতে হবে। ওকে। গেট দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে সুবিশাল খেলার মাঠ। ডান দিকে তাকালে দেখতে পাওয়া যাবে জিন্দা পার্কে প্রবেশের প্রধান ফটক বা গেট। যদিও এই গেটটি এই মুহূর্তে বন্ধ। তো ডান দিকে প্রবেশের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে হাঁটতে থাকলাম। আস্তে আস্তে পার্কের পথে হাঁটছি আর একটা জিনিস লক্ষ্য করছি, বিভিন্ন গাছগুলোতে বিভিন্ন ধরনের ভালো ভালো কিছু উপদেশ লেখা আছে। যেমন পার্কের শান্ত পরিবেশ বজায় রাখুন, হই হুল্লোড় করবেন না, বা ডাস্টবিন ছাড়া কোথাও কিছু ফেলবেন না। এই ধরনের উপদেশমূলক কথাগুলো, যেটা পার্কের ভালো পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে অথবা পার্কে ভিজিটরসদের সচেতনতা বৃদ্ধি করবে। এইটা হচ্ছে পার্কের মসজিদ। পার্কে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই মসজিদটি সামনে পড়বে।
এখানে লেখা রয়েছে, দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। এখানেও গাছে লেখা আছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। একটু পরে পরেই গাছগুলিতে এই ধরনের নীতিকথা বা উপদেশ বাক্য লেখা রয়েছে। বিষয়টা ভালোই লাগলো। এদিকটা আসলে অরণ্যের মতোই মনে হচ্ছে। বাহিরে প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও ঘন গাছপালার আচ্ছাদন ভেদ করে রোদের ঝিলিক যেন খুব কষ্ট হচ্ছে এখানে পৌঁছতে। এই জায়গাটায় রয়েছে বসার মতো একটা সুন্দর স্থান। বাহির থেকে যদি ব্যাগে করে কিছু খাবার নিয়ে আসেন, এখানে বসে খেয়ে নেওয়া যাবে। এইটা হলো এই পার্কের রেস্তোরাঁ, মহুয়া পান্থনিবাস ও রেস্তোরাঁ। রেস্তোরাঁটা মনে হয় যেন বন জঙ্গলের মধ্যে অবস্থিত একটা রেস্তোরাঁ, খুবই খোলামেলা এবং প্রকৃতির মধ্যে। পাশেই রয়েছে একটা দিঘি। রেস্তোরাঁটা দ্বিতল বিশিষ্ট। এই দিকটাতে রয়েছে সিঁড়ি। দেখি উপরে গিয়ে কি রয়েছে। না, উপরে আসলে কিছুই নেই। দোতলার কার্যক্রমটা মনে হয় চালু হয়নি, অথবা এই মুহূর্তে বন্ধ আছে। দেখে নেই এই রেস্তোরাঁর খাবার মেনু এবং তার মূল্য তালিকা। মূল্য তালিকাটা দেখে আমার যেটা মনে হলো, বাহিরের তুলনায় মূল্যটা কিঞ্চিত বেশি, বাট অতটাও না। আমরা যেন সবুজের মধ্যে হারিয়ে গিয়েছি। চারিদিকে ঘন সবুজ বন আর পাখির একটু আধটু কিচিরমিচির ছাড়া তেমন কোনো কোলাহল নেই। একেবারে মানব কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি যেন। এই দিকটাতে রয়েছে একটা ফাস্ট ফুডের দোকান। দেখি এবং কথা বলি, জেনে নেই দামটা কেমন এবং কি পাওয়া যায় এখানে। কি আছে ভাইয়া খাবার, নাস্তা করার? আচ্ছা, চিকেন বল কত করে? এটা চিকেন বল না? 100 টাকা। এই দিকটাতে রয়েছে চটপটি ও ফুচকার দোকান। এই পার্কের মধ্যে বেশ কয়েকটা চটপটি ও ফুচকার দোকান রয়েছে, কয়েকটা আইসক্রিমের দোকানও রয়েছে, এবং একটু দূরে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা বিক্রির দোকান। আমরা চলে যাব ওই পাশটাতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে দিঘিটা, ওই দিঘিটার ওইখানে ড্রামের মাধ্যমে তৈরি একটা ভাসমান সেতু রয়েছে। ওই সেতুটা পার হব। ওয়াও, খুব সুন্দর জায়গাটা। সেতুটার ওই পারে দেখতে পাচ্ছি একটা দ্বীপের মতো জায়গা, কিছু নারিকেল গাছ এবং বসার জায়গা রয়েছে। ওয়াও, এটা একটু আধটু নড়ে। এটার উপর উঠলে মানে ব্যালেন্স করে হাঁটতে হয়।
মাঝ বরাবর একটা বসার জায়গা আছে। এখান থেকে আমরা এখন আবার ফেরত চলে যাচ্ছি। এইটা হলো লাইব্রেরি, এই পার্কের লাইব্রেরি। লাইব্রেরিটা বেশ সুন্দর। ওকে, ওই পাশটাতে যাই। দুঃখের বিষয়, লাইব্রেরিটা তালা মারা দেখতে পাচ্ছি। না, আজকে আর ঢোকা গেল না। খোঁজ নিয়ে জানতে পারলাম ভিতরে রঙের কাজ হচ্ছে, মানে ডেকোরেশন ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই কারণে লাইব্রেরিটা দর্শনার্থীদের জন্য আজকের দিনটা বন্ধ আছে। ওকে, আশপাশটা ঘুরে দেখি। এই দিকটাতে যাই। ওই দূরে দেখা যাচ্ছে গান শুটের একটা এইখানে এক ভাই শুট করছে। দেখা যাক উনি কয়টা শুট করতে পারে ঠিক মতো। খুব কাছ থেকে, বাচ্চাদের মতো খুব কাছ থেকে মারতেছেন উনি। এই দিকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ছোট ছোট গাছ এবং ছায়া সুশীতল পরিবেশ, দুর্বার কার্পেটে ঢাকা মাঠ, খুব সুন্দর জায়গাটা। ওই পাশটাতে কিছু মানুষ এখানে আসলে কানামাছি খেলতেছে। বয়সের কোনো বাধা নেই, সব বয়সের মানুষই এই পার্কে হাঁটতে এসেছে। এই দিকটা মনে হয় পার্কের রক্ষণাবেক্ষণকারীদের বসবাসের জায়গা। একটু গিয়ে দেখব। ওয়াও, এইদিকে অসাধারণ সুন্দর একটা বট গাছ। গাছটার নিচে খুব সুন্দর করে স্টেজের মতো করে কাজ করে রাখা আছে। আহা, কি শান্ত পরিবেশ, প্রাণটা জুড়িয়ে যায়। পুরোটা পার্ক ঘুরেছি, কোথাও কোনো দৃষ্টিকটু কোনো কিছু চোখে পড়েনি, অসামাজিক কোনো মানুষের অবস্থান চোখে পড়েনি। যেমনটা ঢাকা সিটির ভিতরের পার্কগুলোতে পরিবার পরিজন নিয়ে ঢাকার পার্কগুলোর ভিতরে যাওয়াটা একরকম মুশকিলের ব্যাপার, সেই রকম কোনো কিছু এই পার্কটাতে চোখে পড়েনি। বরঞ্চ পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করার মতো একটা জায়গা।
এইখানে এই বাড়িগুলো মাটির তৈরি, মাটির দেয়াল, টিনের তৈরি চালা, খুব সুন্দর, যেন ছবিতে আঁকা বাড়ি। এখানে সবাই ছবি তুলতেছে, 4টা ঘর এবং মাঝখানে খুব সুন্দর একটা উঠোন, দূর্বাতে ঢাকা। এই উঠোনটা একটু ফাঁকা জায়গা পেয়ে রোদের একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। এই পাশটাতে ওনাদের পোষা কবুতরের খোপ, এই বাড়ির বাসিন্দারা এই কবুতরগুলো পুষে। খুবই সুন্দর, শান্তশিষ্ট এবং ছায়াশনিবের পরিবেশ এই জিন্দা পার্ক। এখানে আসলে আসলে ভালোই লাগে, দিনটা আসলে উপভোগ করার মতো হয়ে ওঠে। একেবারে বিশাল এরিয়া, বিশাল এরিয়া, চাইলে সারাদিন এই জিন্দা পার্কে ঘোরা যায় এবং সুন্দর সুন্দর জায়গা আছে বসার মতো, দেখার মতো, ঘোরার মতো, আড্ডা মারার মতো। খুব চমৎকার একটা জায়গা, ঢাকা থেকে খুব কাছে, তাই এখানে আসা ঢাকাবাসীর জন্য খুব ইজি। এবং এরকম ছায়াশনিবির পরিবেশ তো ঢাকার কোলাহলপূর্ণ এলাকায় আসলে সচরাচর মিলে না। মাইন্ড রিফ্রেশমেন্ট করার মতো একটা জায়গা। ঢাকা সিটির কোলাহল এবং জ্যামের যে ইফেক্ট মানুষের মনে এবং দৈনন্দিন জীবনে পড়ে, সেগুলো থেকে মুক্তি পেতে বা একটু রিফ্রেশমেন্টের প্রয়োজনে জিন্দা পার্কে ঘুরতে আসতে পারেন আপনারা। অনেক বেলা হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি হলো। আমাদের এবার জিন্দা পার্ক থেকে বাসায় ফেরার পালা। তাই এখন বের হওয়ার জন্য গেটের দিকে যাচ্ছি। এই জায়গাটাও বেশ ভালো লাগলো, ছোট ছোট তাল গাছের চারা এবং আমার হাতের বাম পাশে রয়েছে একটা দিঘি। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো এই জিন্দা পার্কের কোলাহল মুক্ত প্রকৃতির মধ্যে। এই তো চলে এসেছি ওই মসজিদটার সামনে। গেট দিয়ে ঢোকার পরে যেই মসজিদটা আমাদের চোখে পড়েছিল, তো মসজিদটার বাম পাশেই রয়েছে শৌচাগার বা টয়লেট। এই মসজিদের টয়লেট যদি দর্শনার্থীরা ব্যবহার করে, সেক্ষেত্রে 10 টাকা করে বিল দিতে হয়।
বের হওয়ার সময় দেখছি গেটের কাছেই বসেছে একটা চুরি ফিতার দোকান। অনেক কিছুই তো আছে কাকা আপনার দোকানে, যেমন মালা, চুড়ি, আরো কত কি। এই মালাগুলো কত করে কাকা? এই যে লালগুলো, এই লালগুলো কত করে? এক একটা 150 টাকা? আচ্ছা আচ্ছা। আর এই চুড়ি? চুরি 150, 120। পার্ক থেকে বের হয়ে আবার অটোরিকশা ভাড়া করলাম কাঞ্চন বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এখন কাঞ্চন টু কুড়িল বিশ্ব রোড টিকিট কাটবো। বাস আইতে কতক্ষণ ভাই? বাস আইতে কতক্ষণ লাগবে? অবশেষে বাসে চড়ে আবারও ফিরে চলেছি সেই কোলাহলপূর্ণ শহরে, সেই গদবাঁধা জীবনে। যেটুকু সময় প্রকৃতির মাঝে গাছের ছায়ায় ছিলাম, মনে হচ্ছে ভালোই ছিলাম। খুব বেশি সময় লাগেনি, 3 থেকে 4 ঘন্টায় আমরা গুলশান থেকে জিন্দা পার্ক ঘুরে আবার গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।